আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি দুর্গা প্রসাদ পাল, মালদার গাজলের দহির হাই স্কুলের প্রধান শিক্ষক। আজকে তোমাদের আমি পড়াবো ভৌতবিজ্ঞানের যে বিষয়টা, সেটি হলো শক্তির ব্যবহার। বিভিন্ন শক্তি আমরা কিভাবে ব্যবহার করি সেটা সম্পর্কে আজকে আমরা জানব। শক্তির ব্যবহার। তো শক্তি তো তোমরা জানোই যে বিভিন্ন পদার্থ যদি আমরা অক্সিজেনের উপস্থিতিতে বায়ুতে দহন করি তাহলে সেই পদার্থগুলো পুড়বে এবং সেই পদার্থগুলোর অণুর মধ্যে যে শক্তি, বিশেষ করে অণুর মধ্যে বলতে অণুগুলোর মধ্যে যে বন্ধন আছে, বন্ধনী বা বন্ড, তার মধ্যে যে শক্তি আছে সেই শক্তিটা ভেঙে বেরিয়ে আসবে এবং সেই শক্তি দিয়ে আমরা প্রতিদিনের কাজকর্মগুলো করব। তো শক্তির যদি আমরা বলি শক্তির উৎসগুলো কি কি, শক্তির উৎসগুলো আমরা সাধারণত আমরা বলবো যে উৎস যদি আমরা বলি সেটা হচ্ছে প্রচলিত উৎস, প্রচলিত ও অপ্রচলিত, কনভেনশনাল অ্যান্ড নন কনভেনশনাল। তো কনভেনশনাল বা প্রচলিত শক্তির উৎস বলতে আমরা কি বুঝবো? যে প্রচলিত শক্তির উৎস মানে আমরা যেগুলো বাড়িতেই প্রতিদিনের কাজে আমরা যে জিনিসগুলো ব্যবহার করি, কি কি? কয়লা, কেরোসিন, পেট্রোল, ডিজেল, পেট্রোল, এলপিজি, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রচলিত শক্তির উৎস হিসেবে আমরা ব্যবহার করি। এগুলো কি জিনিস? এইগুলো সবই হচ্ছে জীবাশ্ম জ্বালানি। এগুলোকে আমরা বলি জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি মানে কি? একে আমরা বলি ফসিল, ইংরেজিতে বলে ফসিল ফুয়েল। তো এই ফসিল ফুয়েল কিভাবে আমরা পাই? এগুলো মাটি খুঁড়ে খননের মাধ্যমে পাই, প্রথম সহজ কথা। কিন্তু তার আগে আমাদের জানতে হবে এগুলো কি করে মাটির তলায় উদ্ভব হলো। তো আজ থেকে মিলিয়ন মিলিয়ন বছর আগে যখন পৃথিবীতে জীবের উদ্ভব অলরেডি হয়ে গেছিল, ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন প্লাস জুপ্ল্যাঙ্কটন, এইগুলো কি হলো? পৃথিবীতে যখন এসেছিল সমুদ্রের মধ্যে কোনো কারণে ভূমিকম্প বা বড় বড় গাছও যখন হলো, বড় বড় গাছও তৈরি হয়েছিল কনিফার, এরাও ধীরে ধীরে মাটির তলায় চাপা পড়ে গেল। বড় বড় গাছগুলো যখন মাটির তলায় চাপা পড়লো, ভূত্বকের চাপে এরা ধীরে ধীরে কয়লায় পরিণত হলো। তো উদ্ভিদকুল হয়ে গেল কয়লা। আর ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন যারা সমুদ্রের জলে ভাসমান ছিল, তারা সেডিমেন্টে সমুদ্রের তলায় চাপা পড়ে গিয়ে ধীরে ধীরে চাপে এবং তাপে পরিণত হয়ে গেল পেট্রোলিয়াম প্রোডাক্টে। তো পেট্রোল মানেই আমরা ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন বলবো, আর কয়লা বলতেই আমরা বুঝবো যে বেশিরভাগটাই এগুলো উদ্ভিদ মাটির তলায় চাপা পড়ে মিলিয়ন ইয়ার্স আগে চাপা পড়েছে, চাপে ও তাপেরা পরিবর্তিত হয়ে ফসিলাইজড ফুয়েলে রূপান্তরিত হয়ে গেছে। তাহলে এবার প্রশ্ন দাঁড়াচ্ছে যে এই যে যৌগগুলো আমরা পেলাম, এগুলো কোত্থেকে আসে? এগুলো তো মাটি খুঁড়ে আসে। এবার এদের উপাদান কি? উপাদান হচ্ছে প্রধানত কার্বন। এদের উপাদান হচ্ছে কার্বন। কার্বনের বন্ধনীর মধ্যে যে শক্তি আছে, অক্সিজেনের উপস্থিতিতে সেই বন্ধনী ভেঙে দেওয়া হয় এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। সেই সাথে বন্ধন এনার্জি আমাদের আমরা শক্তি দেবে। সেই শক্তি দিয়ে আমরা প্রতিদিন গাড়ি চালাবো, আমরা রান্না করব। তো তার মধ্যে এখানে আমরা কিছু জিনিস একটু জেনে নিই যে এইগুলো সাধারণত পেট্রোলিয়াম প্রোডাক্ট। কি পেট্রোলিয়াম প্রোডাক্ট? পেট্রোলিয়াম প্রোডাক্ট, পেট্রোল মানেই মাটির তলায় যে অশোধিত তরল ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটনের দেহ চাপে তাপে পরিবর্তিত হয়ে তৈরি হলো, সেটা হলো অশোধিত পেট্রোল। এর মধ্যে কি আছে? বিভিন্ন কার্বনের যৌগ আছে। কার্বনের যৌগ কি কি যৌগ? তাদেরকে আমরা বলি অ্যালকেন, সাইক্লোঅ্যালকেন, সাইক্লোঅ্যালকেন। তারপরে কি থাকে? ন্যাপথিন। এই
যৌগগুলো কিন্তু প্রচুর পরিমাণে ক্রুড অয়েলের মধ্যে মিশে আছে। এই যে অ্যালকিন, এই অ্যালকেন আর অ্যালকিন, এই অ্যালকেন এদের কার্বনের সংখ্যা কত? এদের কার্বনের সংখ্যা সাধারণত আমরা 5 থেকে কার্বনের সংখ্যা 40 পর্যন্ত, এই কার্বনের যে লম্বা লম্বা শৃঙ্খল, অ্যালকেন শৃঙ্খল, সেগুলোর মধ্যে কার্বনের পরিমাণ কার্বন 5 থেকে 40 অবধি। এই 5 থেকে 40-এর মধ্যে আমরা বিভিন্ন পদ্ধতিতে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন প্রক্রিয়ায় এই ক্রুড অয়েল থেকে আমরা ধীরে ধীরে বিভিন্ন ধরনের এই কেরোসিন পাবো, ডিজেল পাবো, পেট্রোল পাবো এবং এলপিজি তার আগে অবশ্য পেয়ে যাব। তো প্রশ্ন হচ্ছে, এই যে যৌগগুলো আমরা পাবো, এদের মধ্যে যে সবথেকে বহুল ব্যবহৃত বাড়িতে রান্নার গ্যাস লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, একে আমরা বলি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। এটা কি আছে এর মধ্যে? এতে কার্বন আছে, প্রোপেন এবং বিউটেন। এটা কম্পোজিশন হচ্ছে প্রোপেন প্লাস বিউটেন। প্রোপেনে কার্বনের সংখ্যা 3, বিউটেনে 4। এদের একটা মিশ্রণের অনুপাতে এরা থাকে এবং একটা নির্দিষ্ট অ্যারোমা দেওয়া হয়, যাতে লিক করলে আমরা সহজেই বুঝতে পারি যে এই গ্যাসটা লিক করছে। এটা চাপে, একটা সিলিন্ডারের, লোহার সিলিন্ডারের মধ্যে চাপে, প্রচণ্ড চাপ দিয়ে তাকে লিকুইফাই করে রাখা হয় এবং প্রেশারটা যখন উপরে ভাল্ব থাকে, প্রেশার যখন টিপে রিলিজ করে দেওয়া হয়, বাইরে গ্যাস আকারে সেটা বেরিয়ে আসে এবং আমরা রান্নায় কাজে ব্যবহার করি। তো এই যে পদার্থগুলো আছে এর বিভিন্ন, এবার আমাদের যদি এই ফ্র্যাকশন ডিস্টিলেশন করে আমরা কেরোসিন, যখন আমরা কেরোসিন পাবো, কেরোসিনের কার্বনের সংখ্যা, কেরোসিন, ডিজেল, এগুলোতে কার্বনের সংখ্যা থাকবে C8 থেকে C16 অবধি, কার্বন 16 অবধি কেরোসিন ডিজেলের মধ্যে থাকবে। তো এলপিজিতে থাকবে C3 C4 এবং কয়লা তো আমরা জানি পিওর কার্বন। তো এই যে ফসিল ফুয়েল, এই ফসিল ফুয়েলগুলো আমরা যখন পোড়াই, পুড়িয়ে যে শক্তি পাই, সেটাই হলো আমাদের ওই ফসিল ফুয়েলের তাপন মূল্য। তাহলে প্রশ্ন আসতে পারে যে ফুয়েলের তাপন মূল্য কি? এটা যদি পরীক্ষায় আসে, তখন আমরা কি লিখব? তাপন মূল্য, ক্যালোরিফিক ভ্যালু। এটা হচ্ছে 1 গ্রাম ওই ফসিল ফুয়েলকে আমরা যদি পুরাই, অক্সিজেনের উপস্থিতিতে বার্ন করি, তাহলে যে পরিমাণ শক্তি নির্গত হবে, মানে একক ভরের কোনো জ্বালানিকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ালে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বলে। তাপন মূল্য মানে ক্যালোরিফিক ভ্যালু বলে। এর মান কত? এটা কি এককে আমরা হিসাব করি? কিলোজুল পার গ্রাম। এটা যখন কিলোজুল পার গ্রাম বলবো, তখন এটা ইউনিটটা হবে এসআই একক। এটা বহুল ব্যবহৃত একক, ভৌতবিজ্ঞানের একক কিলোজুল পার গ্রাম। মানে 1 গ্রাম কোনো জ্বালানিকে যদি অক্সিজেনের উপস্থিতিতে পোড়াই, তাহলে শক্তির পরিমাণ হবে 1 কিলোজুল। তাকে আমরা বলি, এটা হলো শক্তির তাপন মূল্য, ক্যালোরিফিক ভ্যালু। এবার প্রশ্ন আসছে, ক্যালোরিফিক ভ্যালুগুলো যে আমরা ফসিল কনভেনশনাল ফুয়েলগুলো ব্যবহার করি, এগুলো কোত্থেকে আসে? তাপ মূল্য বন্ধনী ভেঙে শক্তিটা আসছে। তো এই বন্ধনী ভেঙে শক্তিগুলো আসে, তাদের ক্যালোরিফিক মূল্য কাদের বেশি? এর মাপ যদি আমরা দেখি, এলপিজির ক্যালোরিফিক ভ্যালু 50, মানে কিসের? কিলোজুল পার গ্রাম 50। আমরা যদি পেট্রোলের দেখি, এটাও 50। কেরোসিন একটু কম, সেটা হচ্ছে 48। ডিজেল যদি আমরা দেখি, তার মান 45। আমরা যদি কাঠকয়লা, মানে কার্বন ব্ল্যাক, কাঠকয়লা, চারকোল,
চারকোল দেখি তার মান আমরা পাবো এই 30-এর মতন। আর যদি আমরা কয়লা কোল, এটার ভ্যালু হচ্ছে 25 থেকে 30-এর মধ্যে কিলোজুল পার গ্রাম। তো এই বিভিন্ন ফুয়েলের তাপন মূল্য এরকম, এবং এগুলো বন্ধনী কার্বনের যে বন্ধনী ভেঙে শক্তি নির্গতনের মাধ্যমে এই ক্যালোরিক ভ্যালুটা আমরা পেয়ে থাকি। এরপরে এবার আমরা জানবো যে অপ্রচলিত শক্তির উৎসগুলো কি কি। অপ্রচলিত শক্তির উৎস মানে আমরা কিন্তু এখানে একটা জিনিস জানবো যে অপ্রচলিত শক্তির উৎস এগুলো কিন্তু ফসিল ফুয়েল নয়। এগুলো কি? এগুলো সাধারণত কোনো পদার্থ কিন্তু ভেঙে উৎপন্ন হয় না, এনার্জিটা ভেঙে আমরা এনার্জি পাবো না। এগুলো পাবো কিভাবে? মানে কোনো এনার্জি জেনারেটরের শক্তি দেওয়ার উপাদান হিসাবে অপ্রচলিত শক্তিগুলো ব্যবহার করা হয়। তো অপ্রচলিত শক্তির উৎস যদি আমরা ব্যবহার করি, তাদের ভাগগুলো আমরা দেখি। সেগুলো কি? সোলার, সৌর শক্তি। 2 নম্বর কি? সৌরশক্তির পর হচ্ছে বায়ু শক্তি। 3 নম্বর কি? জোয়ার ভাটার শক্তি। 4 নম্বর কি? ভূতাপ শক্তি। 5 নম্বর কি? বায়োগ্যাস শক্তি। সোলার, এটা সোলার এনার্জি। তো এটা হচ্ছে উইন্ড এনার্জি, উইন্ড মিল তাকে ব্যবহার করি। জোয়ার ভাটার টাইডাল এনার্জি। ভূতাপ শক্তি, এটা হচ্ছে জিওলজিক্যাল হিট এনার্জি, আর্থ হিট আমরা যাকে বলি। আর বায়োগ্যাস শক্তি, বায়োগ্যাস এনার্জি। তো এইবার সৌর শক্তি। তো আমরা জানি যে পৃথিবীতে যত শক্তির উৎস সূর্য, তো সূর্যের মধ্যের যে শক্তি সেটা যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু প্রচুর কাজ আমরা করে উঠতে পারি। সৌর শক্তি ধরবার যে ইউনিট তাকে আমরা বলবো সোলার সেল। সোলার সেল। এই সোলার সেল কি দিয়ে তৈরি? সোলার সেল হচ্ছে 2 ধরনের সেমিকন্ডাক্টর। কি ধরনের সেমিকন্ডাক্টর? সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি। সেমিকন্ডাক্টর যদি আমরা দেখি, সোলার সেলগুলো অনেক একক খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র সোলার সেল তৈরি হয় বিভিন্ন সেমিকন্ডাক্টর দিয়ে। যদি আমরা দেখি যে এক একটা সোলার সেল আমি ভেঙে নিই, তাহলে দেখতে পাবো এর ভিতর 2টো লেয়ার আছে। ওপরের লেয়ারটা হচ্ছে, আমরা যদি ওপরের লেয়ারকে পজিটিভ ধরি, নিচের লেয়ারকে নেগেটিভ ধরি এবং তার যদি জোড়া লাগিয়ে দিই এই ওপর থেকে নিচে, পজিটিভ এন্ড আর নেগেটিভ এন্ড, তাহলে কি হবে? এই ওপরে যে সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি? সিলিকন আর বোরন। সিলিকন আর বোরন। আর নিচেরটা হচ্ছে সিলিকন ও আর্সেনিক। যখন সূর্যের আলো এখানে এসে পড়বে তখন সূর্যের আলোর এনার্জি এই সিলিকন বোরন অ্যাবজর্ব করবে, করে এখানে কিছু ফ্রি ইলেকট্রন তৈরি হবে। সেই ইলেকট্রন এই এক এন্ড থেকে আরেক এন্ডে প্রবাহিত হবে। কোন দিকে? যেদিকে ইলেকট্রনের ঘাটতি আছে, ইলেকট্রন বেশি, ইলেকট্রনের ঘাটতি, ইলেকট্রনের প্রবাহ ঘটবে। এবং তাকে আমরা যদি পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালে এন যুক্ত করে রাখি, পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালে যুক্ত করে রাখি, তাহলে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে তড়িৎ তার বিপরীত দিকে প্রবাহিত হবে। এবং এই সূর্যের আলো পড়ার ফলে এর মধ্যে একটা বিভব প্রভেদ তৈরি হবে। কত পরিমাণ বিভব প্রভেদ? 0.5 ভোল্ট। এই 0.5 বিভব প্রভেদ তৈরি হবে এই ধরনের সোলার সেল ইউনিটে। এইগুলো যখন আমরা প্যারালাল কানেকশানে অনেকগুলো সোলার সেল যুক্ত করে তৈরি করতে পারবো সোলার প্যানেল।
সোলার প্যানেল আর কিছুই না, এগুলো হচ্ছে অসংখ্য সোলার সেলের সিরিজ কানেকশানে সোলার সেলগুলো রেডি করে রাখা আছে। এর ফলে এখান থেকে সূর্যের আলো পড়েছে, প্রচুর পরিমাণে এদের মধ্যে কারেন্ট তৈরি হচ্ছে, সেই বিদ্যুৎ প্রবাহটা গিয়ে একটা ব্যাটারিকে চার্জ করছে, ব্যাটারির পজিটিভ পোল আর ব্যাটারির নেগেটিভ পোল, একে চার্জ করবে। ব্যাটারি যখন চার্জ হবে সেই ব্যাটারি কি করবে, একটা জেনারেটরকে চালাবে। এই জেনারেটর দিয়ে তখন আমরা বিভিন্ন কাজ করতে পারবো, কখনো জল তুলতে পারবো, কখনো রান্না করতে পারবো, কখনো হিটার হিসাবে তাকে ব্যবহার করতে পারবো, কুকার হিসাবে ব্যবহার করতে পারবো। তো সৌরশক্তি যে এনট্র্যাপ করি সেটা হলো সোলার সেল। অনেকগুলো সোলার সেল আমরা যদি পরপর যুক্ত করে সোলার প্যানেল, এবং এই সোলার প্যানেলগুলো ব্যবহার করে আমরা রান্না করতে পারি, জল গরম করতে পারি, বাড়ির বিদ্যুৎও আমরা লাইট জ্বালাতে পারি, ফ্যানও চালাতে পারি। কিন্তু মনে রাখতে হবে এইখানে যে বিদ্যুৎটা পাবো সেই বিদ্যুৎটা কিন্তু ডিসি কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট। আমরা পরবর্তী এগুলো সব ডাইরেক্ট কারেন্ট, তাই জন্য এগুলোকে কিন্তু সরাসরি আমাদের ফ্যান লাইটে ব্যবহার করা যায় না। এগুলো আমাদের বাড়িতে যেগুলো ব্যবহৃত যে ফ্যান লাইট, এগুলো হচ্ছে অল্টারনেটিং কারেন্টে চলে, এসি কারেন্টে লাইট ও ফ্যানগুলো চলে। এগুলো কিন্তু সরাসরি এটা করা যাবে না, এটা আমাদের ডিসি কারেন্টে রূপান্তরিত করে এটাকে ব্যাটারিকে চার্জ করে ব্যাটারির সাহায্যে ইনভার্টারের মাধ্যমে আমরা বাড়ির লাইট ফ্যানগুলো চালাতে পারি, অথবা ডিসি সরাসরি ডিসিতে চলতে পারে এমন ফ্যান বা লাইট জ্বালাতে পারি। তো এটা সৌরশক্তি, এটা আমরা কিন্তু এখন অনেক জায়গায় ব্যবহার করা হচ্ছে, অনেক স্কুলে ব্যবহার করা হয়। অনেক পাম্প দেখবে তোমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় যে বৈদ্যুতিক পাম্প সিস্টেম আছে, সেই পাম্পের যাতে এনার্জি বাইরে থেকে না নিতে হয় তাই জন্য সোলার প্যানেল বসানো থাকছে। ঠিক তেমনি বায়ুশক্তি, বায়ুশক্তিতেও কি আছে, বায়ুশক্তিতেও কিন্তু অনেক জায়গায় যেখানে প্রচুর টাইডাল এলাকায় সমুদ্রের ধারে বাতাস বেশি, সেই বাতাস প্রবাহিত করা হয়, এক টারবাইন ঘোরানো হয়। সেই টারবাইন যখন বাতাস পেয়ে, টারবাইন কি, টারবাইন হলো এক ধরনের পাখা, এরকম পাখা, এটা টারবাইন। যখন বাতাস যায় এই টারবাইনটা ঘোরে, টারবাইনের সাথে একটা আর্মেচার লেগে থাকে, এই আর্মেচারটাও তখন টারবাইন ঘোরে, যখন এই আর্মেচারটাও ঘোরে। আর্মেচারের শেষে আছে জেনারেটর। জেনারেটর কি, এটা বিদ্যুতের কয়েল আছে এর ভিতরে, এবং এই যখন আর্মেচারটা ঘুরবে তখন এখানে একটা বিদ্যুৎ তৈরি হবে। সেই বিদ্যুৎটা এখান থেকে আমরা পজিটিভ এবং নেগেটিভ এন্ড দিয়ে কালেকশন করে নিতে পারি। এগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই হচ্ছে সোলার উইন্ড মিলে, যেগুলো সমুদ্রের ধারে বা টাইডাল এলাকায় দেখতে পাওয়া যায়, যেখানে বাতাস খুব বেশি। এর সাহায্যেও কিন্তু অল্প পরিমাণে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে ইন্ডিয়ায়, প্রায় 1100 কিলোওয়াট মেগাওয়াটের মতন বিদ্যুৎ আমরা এই বায়ুর উইন্ড মিল থেকে পাই। ঠিক তেমনি